00889467 অথবা লগ ইন করুন www.globetvindia.com বা মেল করুন info.globetvindia@gmail.com। নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ অনুষ্ঠানে চলে এসেছি, সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন এবং অনেক কিছু আপনারা জানতে পাচ্ছেন, অনেক অজানা তথ্যগুলো আপনাদের কাছে আমরা পৌঁছে দিই এবং দাদা সেইভাবে কিন্তু বিশ্লেষণ করে দেন যে শুভ অশুভ কোন দিকটা আমাদের জীবনে তার প্রভাবে পড়ে, কতটা ভালো বা খারাপটা হতে পারে, এইগুলো নিয়ে একটা বিশ্লেষণ হয় খুব সুন্দরভাবে। এই অনুষ্ঠানের জন্য আপনারা অবশ্যই উদ্গ্রীব হয়ে থাকেন এবং অপেক্ষা করেন যে আজকে কি কি আপনারা সেই বিধানগুলো পাবেন, কি কি সমস্যার সমাধান পাবেন। নিশ্চয়ই আমরা সেইভাবে কিন্তু আজকেও সাজিয়েছি, অনেক কিছু জিজ্ঞাসা রয়েছে দাদার কাছে আমরা রাখবো নিশ্চয়ই। আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আপনাদের সেই কাঙ্ক্ষিত মানুষ, খুব প্রিয় মানুষ, বিশিষ্ট জ্যোতিষশাস্ত্রী ডক্টর সঞ্জিত চক্রবর্তী, যিনি কিন্তু একাধারে জ্যোতিষ, তন্ত্র এবং বাস্তু কনসালটেন্ট এবং তার সঙ্গে কিন্তু সংখ্যা তত্ত্ববিদ, সব মিলেমিশে তিনি কিন্তু এক এবং অনবদ্য। আজকে তাকে আমরা সঙ্গে পেয়েছি। আর আপনারা শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলে কি হয়, খুব আপনার জীবন সম্বন্ধে আগে থেকে আপনি জেনে যেতে পারছেন, অনেকটা সচেতন হতে পারছেন। যদি কোনো সমস্যা থাকে কিভাবে তার একটা রেকটিফিকেশনের মাধ্যমে ভালো থাকবেন, সব কিছু তিনি কিন্তু বলে দেবেন। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট জ্যোতিষশাস্ত্রী ডক্টর সঞ্জিত চক্রবর্তী মহাশয়। দাদাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী ডক্টর সঞ্জিত চক্রবর্তী। বয়স অনুযায়ী সকলকে প্রণাম এবং ভালোবাসা। কথা হচ্ছে আজকে এই আলোচনা আপনাদের খুবই ভালো লাগবে আশা রাখা যায়। তবে আমরা যে প্রোগ্রামগুলো করে থাকি আপনাদের যদি খুবই ভালো লেগে থাকে অবশ্যই আপনারা জানাবেন এবং প্রোগ্রামটা সেইভাবে আমরা করার চেষ্টা করি যাতে আপনাদের জ্যোতিষটা নিয়ে যাতে আপনাদের কোনো ঘাবড়াতে না হয়। অনেকে মনে করে থাকেন যে জ্যোতিষটা হয়তো এমনই একটা ভয়ানক ব্যাপার, গেলে হয়তো হাত দেখে কিছু বলে দিতে পারে বা বড় কোনো ক্ষতির চিন্তা ভাবনা হতে পারে, বা না যাবো না, জ্যোতিষী গেলে অনেক পয়সা খেয়ে ফেলবে। অতএব সেই ভুল ধারণা, চিন্তা ধারণা আপনারা হাটিয়ে দিয়ে অবশ্যই জ্যোতিষীর পরামর্শ নিন, অবশ্যই যোগাযোগ করুন, দেখুন ভালো হবে, সব দিক থেকে ভালো রেজাল্ট পাবেন আপনারা। একদম দাদা, আজকে কিন্তু আমি আবার ভুরি ভুরি জিজ্ঞাসা শুনিয়ে বসে রয়েছি, তখন আপনার অনুষ্ঠানে একটা আলাদা মাধুর্য থাকে, আলাদা একটা নতুনত্ব ছোঁয়া থাকে, যেগুলোর মাধ্যমে মানুষ কিন্তু অনেকটা সমৃদ্ধ হয়, এটা বলতেই পারি। আজকে কিন্তু আমরা রেখেছি এই যে শ্রাবণ মাস পেরিয়ে সবে কিন্তু আমরা ভাদ্রতে পা দিয়েছি, ভাদ্র মাস। আমরা অনেক সময় শুনি যে ভাদ্র মাসে কোনো কাজ করবে না, শুভ কাজ করবে না, এটা আপনি কতটা সমর্থন করেন, জ্যোতিষ মতে কি বলবেন? এটা তো অবশ্যই বলবো। তার আগে আরেকটু বলে নিই, অনেক সময় আমি তো রাস্তায় অনেকে ধরুন দেখা হয় বা আমার কাছে যারা চেম্বারে আসেন যারা, অনেকেই কিন্তু এই কথাগুলো বলে থাকেন যে দাদা আপনি প্রোগ্রাম করেন কিন্তু সম্পূর্ণ একটু অন্য ধরনের, লোকে কিন্তু আপনাকে ভয় পায় না, বা আপনার কথাবার্তা শুনলে যেন মনে হয় যে মানুষটার কাছে গেলে একটা কিছুটা একটা আশার আলো জাগাতে পারি, বা একটা কথাগুলো যেন অন্য ধরনের, জ্যোতিষ যে একটা ভয় ধরনের যে গম্ভীর ভাব সেটা আপনার মধ্যে নেই। তবে যাই হোক, আপনাদের ভালোবাসা, আশীর্বাদ, আমি একটাই কথা বলবো যে আপনারা আমাকে ভালোবাসেন এবং খুব প্রচার হয়তো আমি করি না, কিন্তু আপনাদের আশীর্বাদে আজকে খুব ভালো মানুষকে উপকার দিতে পারছি, এটা আমার বড় ব্যাপার। আর যে প্রশ্নটা আপনি করলেন যে ভাদ্র মাসের ব্যাপারটা কি খেলে বা কি করলে ভালো দেখা যায় বা থাকা যাবে, যেমন দেখুন ভালো থাকা যাবে বলতে ভাদ্র মাসটা তো এমনই একটা মাস, অনেকে বলে ভাদ্র মাস নাকি পচা মাস বা শুভকর্ম করতে নেই, অনেকে বলে থাকে। তো ভাদ্র মাসটা সবার জন্য শুভকর্ম বা পচা মাস এমন কোনো ব্যাপার নয়। যদি দেখা গেল যে আমার দিনকাল ভালো যাচ্ছে, কোনো মানুষের ভালো যাচ্ছে, সে তো নিশ্চয়ই বলবো যে না ভাদ্র মাসটা আমার জন্য খুবই ভালো। এইবার সেই উদ্দেশ্যে বলা যেতে পারে যে ভাদ্র মাসটা চেষ্টা করবেন সিজন অনুযায়ী বা ভগবানের কৃপা অনুযায়ী ভাদ্র মাসে যে তাল হয়, এই তালটা কিন্তু একটা বড় ভূমিকা পালন করে। যেমন ধরুন প্রফুল্ল ঘোষাল বলে একজন আছে, ইনি কিন্তু বলেছিলেন, উনি একজন লেখক, তা উনি বলেছিলেন যে তালটা এমনই একটা জিনিস, হয়তো অনেকে মনে করে থাকেন অশুভ ব্যাপার, অতএব এই ভাদ্র মাসে অশুভ কোনো ব্যাপার বলে নয়, তালটা খেলে মানুষের মধ্যে যে ধরুন কাউকে যে সাপের একটা প্রয়োগ বা কিছু থেকে অনেকটা সে বাঁচা যায়, বা গ্রহের প্রভাব থেকে বাঁচা যায়। অতএব তালটা অবশ্যই খাওয়া উচিত ভাদ্র মাসে, 3টে তাল তো অবশ্যই খাওয়া উচিত। এটা 3টে বলতে ধরুন বৃহস্পতির সঙ্গে কানেক্ট আছে, নবগ্রহের সঙ্গে কানেক্ট আছে এবং শনিদেবের সঙ্গে কানেক্ট আছে। অতএব এটা করাটা বা খাওয়াটা খুবই প্রয়োজন।
আচ্ছা, মানে এটা কিন্তু আমরা একটা নতুনত্ব পেলাম, মানে এটা একদম একটা অজানা তথ্য মনে হয় দাদা এইভাবে আপনাদের কাছে পৌঁছে দেন, আর সেইভাবেই কিন্তু আপনারাও বসে থাকেন যে আজকে নতুন নতুন কি অনেক কিছু নতুন নতুন তথ্য পাবেন। আরেকটি বিষয়, আর তখন ভাদ্র মাসে তো শ্রীকৃষ্ণ স্বয়ং কৃষ্ণেরও কিন্তু জন্ম মাস ভাদ্র মাসে। আমরা আরেকটু জানবো এই যে তালের কথাটা আপনি বললেন, যেমন খাওয়া দাওয়ার ব্যাপারটা, আরও আমরা সিজনিক্যাল কিছু ফল বা আমাদের কিছু আহার আছে যেগুলো কি মানে এই সময়টা না খাওয়াটাই উচিত? হ্যাঁ, এরকম ফল আছে যে ভাদ্র মাসে ধরুন না খাওয়াটা উচিত। যেমন ধরুন ভাদ্র মাসে লাউ বা মূলো, এই যে জিনিসটা, মূলোটা তো একদম খাওয়া উচিত না। অনেকে বলে থাকবেন, হ্যাঁ অনেকে বলে থাকবেন যে এটা বিজ্ঞান ভিত্তিক একটা ব্যাপার, যে হয়তো মূলোতে আঁশ হয়ে যায় বা মূলোটা খেলে শক্ত হয়ে যায়, এগুলো ঠিক না। কিন্তু কিছু কিছু কথা এগুলো আছে, খনার বচনে আছে, ধরুন ঠাকমা দাদুদের কথা আছে যে লাউ বা মূলো এগুলো না খাওয়াটাই খুব মানে উপকার, বা ভাদ্র মাসে কুল না খাওয়াটা সবচেয়ে বেটার। অনেকে বলে থাকেন ভাদ্র মাসে তো কুল পাওয়া যায় না। আমি অবশ্যই দেখেছি, মানে আমি নিজে দেখেছি বলে বলছি যে ভাদ্র মাসে কুল পাওয়া যায়, তবে কুলটা এটা না খাওয়াটাই উচিত। খেলে কিন্তু অনেক সময় কি হয়, সাপের একটা প্রকোপ যদি কখনো তাকে সাপ কামড়ে থাকে বা কামড়ায়, তাহলে সেই কুল খেলে সেই মানুষের কিন্তু সাপের বিষ চট করে মানে নাবতে চাইবে না, বা তার প্রতিকার ঠিক করে হবে না। অতএব ভাদ্র মাসে কুল না খাওয়াটাই ভালো, আর মূলোটা না খাওয়াই ভালো। আচ্ছা, সবজির মধ্যে কিন্তু এইগুলো কিন্তু ভীষণ ভাবে হয়তো অশুভ একটা বার্তা আনতে পারে, অশুভ কিছু তৈরি করতে পারে। দাদার কাছে আরেকটু জিজ্ঞাসা রাখবো, এই যে আমরা অনেক সময় এই যে শবযাত্রা যায় শ্মশানে, অনেকের পয়সা ইয়ে করে দেয় আর কি, পয়সা বা ফুল বা খই ছেটানো, এগুলো অনেক সময় আমরা দেখি। তাই এগুলো কি আবার ঘরে অনেকে, আমি এরকমও দেখেছি যে নমস্কার জানিয়ে ঘরেও তারা সেগুলো নিয়ে আসে, এগুলো কতটা ভালো বা খারাপ হতে পারে? না, এটা মানে অশুভ দিকটাই বেশি মনে হয়। কারণ অনেকে মনে করে থাকেন যে পয়সা যদি পাওয়া যায়, ছোট একটা পয়সা নিয়ে গিয়ে বাড়িতে ফুটো করে বাচ্চাদের কোমরে লাগিয়ে দিই, তাহলে বাচ্চাটা আর ভয় পাবে না। আবার অনেকে মনে করে থাকেন এই পয়সা, কেউ মারা গেছে সেই পয়সাটা পেয়েছি, নিয়ে ক্যাশে রেখে দিই, তাহলে আমার পয়সা অর্থযশ বাড়তে থাকবে। অনেকে এটা আমরা মনে করে থাকি। অতএব এই যে মানুষটা যে মারা যাচ্ছে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে যে পয়সাগুলো ছেটানো হচ্ছে, সেই পয়সা খই আর পয়সা ছিটিয়ে দিচ্ছে। আমাদের অনেক সনাতন ধর্মে অনেক জায়গায় প্রথাগুলো রয়ে গেছে। অতএব সেই পয়সাগুলো ঘরে আপনি তুলে নিন, পয়সাগুলো তুলে নিয়ে প্রণাম করে কোনো ঠাকুরের স্থানে দিয়ে দিন, বা প্রণাম করে আপনি কোনো মন্দিরে বা কোনো গাছের এসে রেখে দিন, বা কিছু কিনে আপনি সেটাকে সেইখানে শ্মশানে ব্যবহার করে ফেলুন। কিন্তু সেই পয়সাটাকে নিয়ে গিয়ে কখনো ঘরে বাচ্চা কাচ্চার সঙ্গে দেবেন না। দিলে সেই বাচ্চাটার দিকে সেই কুপ্রভাবটা কিন্তু থেকেই যাবে, আর বাচ্চা কিন্তু একটা উগ্র চণ্ডাল ভাব তার মধ্যে তৈরি হবে। অতএব সেই পয়সা না নেওয়াই ভালো। অবশ্যই চেষ্টা করুন কোনো মন্দিরে দিয়ে দাও, বা কোথাও কিনে কেটে শ্মশানের ওখানেই সেইভাবে ব্যবহার করা। আচ্ছা, আমরা নিশ্চয়ই আরো অনেক কিছু জানবো দাদার কাছ থেকে, কিন্তু তার আগে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার ম্যাডাম, আমি ঝাড়গ্রাম জেলার রামগড় থেকে কথা বলছিলাম। আমার নাম হচ্ছে সৌমজিৎ। আমি আমার নিজের বিষয়ে জানবো। সঙ্গীত স্যার, আমার ডেট অফ বার্থটা হচ্ছে 23/8/2004। 23/8/2004। টাইমিংটা বলুন। টাইমিংটা হচ্ছে ম্যাডাম আমার রাত্রি 2:30টা, আর প্লেস হচ্ছে যেখানে জন্মগ্রহণ করেছি মেদিনীপুর, প্রপার মেদিনীপুর। মেদিনীপুর, আচ্ছা আচ্ছা। 2004, দুটো 23। বিষয়টা হচ্ছে মানে পড়াশোনায় মন বসছে না, মানে ঠিক মতো রেজাল্ট করতে চাইছি কিন্তু পাচ্ছি না। তো এগুলো কেন হচ্ছে সেটার জন্যই আর কি জানা। আমার দাদার অনুষ্ঠান খুবই ভালো লাগে, দেখি আমি নিয়মিত ভাবে টিভির প্রত্যেকটা অনুষ্ঠানেই দেখি, লাইনটা পেলাম। মানে প্রচুর খারাপ হচ্ছে এই সময়, সময়টা খারাপ যাচ্ছে। দাদার কাছে আমাদের জিজ্ঞাসা এটাই। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। বলছি আপনার যে প্রভাবটা আমি দেখতে পাচ্ছি এখন এই মুহূর্তের জন্য, আপনার হওয়া কাজগুলো প্রত্যেকটা আটকা পড়ে যাচ্ছে। যেটা আপনি চাইছেন সেটা আপনার দ্বারা সাকসেস হচ্ছে না, মানে আনসাকসেস মনে হতে হতে আটকা পড়ে যাচ্ছে আপনার। হ্যাঁ, মানে ওটাই তো হচ্ছে, মানে আননেসেসারি ভাবে আমি কিছু করতে চাইছি লাইফে, কিন্তু হোপলেস হয়ে পড়ছি। মানে হয়তো আমি 100%ই পৌঁছানোর জন্য লক্ষ্যে প্রস্তুত, কিন্তু এমন নিজের মতো বাধা চলে আসছে যে আমি সামনে গিয়ে পেছিয়ে যাচ্ছি। ঠিক আছে, আর কিছু ডিসিশন মেকিং এর ভুল হয়ে যাচ্ছে। মানে কোনো একটা কাজ মানে রিপিটিটিভ, মানে মানুষ রিপিট করে এরকম একটা ভুল হচ্ছে।
মানে আপনি কাজকর্ম নিয়ে বেশি থাকতে ভালোবাসেন, যে কাজকর্ম করব লোকে আমাকে ভালোবাসবে, বা আমি এমন কিছু করব যে মানুষ আমাকে সম্মান করবে, শ্রদ্ধা ভক্তি করবে, টাকা পয়সা নয়। আপনার মধ্যে এই গুণগুলো ভালো আছে। এইটা ভালোবাসি, মানে যে লোকে মানে প্রচুর পরিমাণে ভালোবাসবে, আমার নাম যশ খ্যাতিটা বেড়ে যাবে, ঠিক আছে, প্রভাব প্রতিপত্তি বাড়বে, মানে এরকম একটু মানে মানে কি বলবো, মানে একটু রিচনেস কাজ করে সবসময়। আর আপনার সবসময় আপনি সজাগ থাকেন কাজকর্মের উপরে, কে কি বললো না বললো আপনি এটা নিয়ে চিন্তা করেন না। সবসময় আপনার ফোকাস আমাকে উপরে উঠতে হবে, কিভাবে বড় হব আমি সেই চিন্তা, লোকে আমাকে সম্মান করুক, ভালোবাসুক, আপনার এই চিন্তা ভাবনাটা রয়ে গেছে। তো কথা হচ্ছে আপনার কিছু কিছু প্রভাব, মানে এমন একটা গ্রহ আপনার মধ্যে পড়ে গেছে, নামটা আমি ফোনে এগুলো কখনো আমি বলি না টিভি মিডিয়ার সামনে, এমন একটা গ্রহ আপনার মধ্যে পড়ে গেছে, আপনার সেই গ্রহটা সবচেয়ে বড় ডিস্টার্ব করছে, সবচেয়ে বড় ডিস্টার্ব। এবার এই গ্রহটাকে যদি প্রতিকার না করা যায়, আপনাকে দিদি 10 বছর পর্যন্ত এখনো কষ্ট করতে হবে যদি এটা প্রতিকার না করা হয়। হ্যাঁ, বন্ধু বান্ধবের থেকেও আপনাকে বিচ্ছেদ করে দেবে, বাবা মার সঙ্গে কথা আপনাকে বলবে না, মনে হচ্ছে যেন একটা বিচ্ছেদ প্রবণতা আপনার মধ্যে চলছে, সবাই আপনার থেকে একটু সাইড হতে চাইছে, এরকম একটা ব্যাপার কাজ হচ্ছে। হচ্ছে তো আমি একটা কথা বলি, আমি কখনো আপনাকে সেইভাবে আমি বলবো না, বা ভয় ধরানোর প্রোগ্রাম এটা নয় যে আপনাকে আমি ভয় ধরিয়ে দিলাম দিদি আপনি এখানে চলে যান। আচ্ছা 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 আচ্ছা, তো আমি একটা কথা বলতে পারি, যদি পার্সোনাল একটু ব্যাপার আছে আপনার এই গ্রহটাকে আমি বলছি না, বললে অনেক ক্ষতি করার জন্য অনেকে বসে থাকে, অতএব এইটাকে পার্সোনাল যদি মনে হয় সকাল 9টা থেকে 10টা আমি বিস্তারিত আপনাকে বলে দেবো। ধন্যবাদ। সকাল 9টা থেকে 10টার মধ্যে ফোন করুন, আরও বিস্তারিতভাবে এগুলো জানুন, কিভাবে একটা রেকটিফিকেশনের মাধ্যমে, মেরামতের মাধ্যমে আমাদের জীবনটা যাতে সুন্দরভাবে এগিয়ে যায়। তাতে এই যে এক একটা মানুষের জীবনে তো নানান সমস্যা, প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত কিন্তু ভীষণভাবে ডিস্টারবেন্স তৈরি করে, এটা আপনি তো বলেছেন এগুলো গ্রহের প্রভাবে। তার এই যে আমরা অনেক সময় এমন কিছু কাজ করে ফেলি অজানান্তে, যেগুলো আমাদের জীবনে ভীষণভাবে তার এফেক্ট পড়ে, তার কুপ্রভাব পড়ে। আমরা অনেক সময় এই যে শ্রাদ্ধ বাড়িতে আমরা যাই অনেকে, কিন্তু খাওয়া দাওয়া করি না, এটাও কিন্তু একটা আমরা জানবো এই বিষয়ে, কিন্তু তার আগে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, কোথা থেকে? তারাপীঠ থেকে। আচ্ছা আচ্ছা, বলুন বলুন, কার বিষয়ে জানবেন বলুন। ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। ছেলের নাম হচ্ছে সুশান্ত অধিকারী, আর হচ্ছে জন্ম তারিখ হচ্ছে 1996 সাল, আর হচ্ছে 14ই সেপ্টেম্বর। 14ই সেপ্টেম্বর 1996। টাইমিংটা বলুন। টাইমটা 11:45। 11:45 সকাল না রাত্রি? সকাল। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান শ্রীরামপুর। শ্রীরামপুরে। আচ্ছা, কি জানবেন, কি বিষয়, কি বিষয়ে জানবেন? ছেলের কাজকর্ম আর বিয়েটা হচ্ছে না। আচ্ছা আচ্ছা, শুনুন দাদা বলছি। ঠিক আছে, শুনুন। নমস্কার দিদি। নমস্কার। হ্যালো। আচ্ছা, শুনতে পাচ্ছেন না? তবু আমি বলি, আমি এই 2-4 দিন আগে আপনাদের তারাপীঠের ওখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, আপনি টিভির সাউন্ডটা একটু কম করে দিন দিদি। টিভি সাউন্ডটাকে একদম অফ করে আপনি কথা বলুন, মিউট করে কথা বলুন, ঠিক আছে? সাইড হয়ে। আপনাদের ওখানে তারাপীঠে কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটে গেল, তখন আমি তারাপীঠেই ছিলাম, আপনাদের ওখানে একটা যজ্ঞ করার ছিল, আমার যজ্ঞ করছিলাম। তো যাই হোক, তো সেই উদ্দেশ্যে বলছি, তারাপীঠের কাছে যেহেতু রয়েছেন, কিছু ভালো দিক রয়েছে। ছেলেরা এখন যেটা সবচেয়ে ব্যাপার হচ্ছে, মাথাটা খুব গরম করে ফেলছে আপনাদের সঙ্গে কথা বলতে গিয়ে, পিতামাতার প্রতি একটা গরম ভাবের মধ্যে কাজ করছে। এই কারণের জন্য ওর কর্মপ্রাপ্তি যোগটা সেটা কিন্তু আটকা পড়ে যাচ্ছে। আর বিবাহ ক্ষেত্রে যেটা ওর সবচেয়ে বড় ব্যাপার, যেটা আমি দেখছি, বিবাহযোগ চলছে, ওর বিবাহযোগ চলছে। আর ছেলে হিসেবে খুব স্ট্যান্ডার্ড ছেলে, বাইরের লোকজন, আত্মীয় স্বজন, পরিজনের কাছে হিরো আপনার ছেলে। শুধু বাড়িতে আপনাদের সঙ্গে একটু মাথা গরম নিয়ে একটু কাজ চলছে, এর বাবা মার সঙ্গে একটু ডিস্টার্ব চলছে। আর এর বর্তমানে এক শরীর খারাপের লক্ষণ আসছে। হ্যাঁ, আবার কিছুক্ষণ পরে ঠিক থাকে। হ্যাঁ, পরক্ষণে ঠিক হয়ে যায়। বললাম তো, খুবই ভালো ছেলে, খুবই ভালো ছেলে। এর দ্বারা আপনার ভবিষ্যতে নাম যশ আপনাদের আরো বাড়বে। আর এর কর্মজীবন খুব ভালো আছে। বর্তমানে ডিস্টার্ব মানে 2-3 মাসের মধ্যে ভালো খবর আপনি পেতে চলেছেন। আর বিবাহ দিকটাও চলছে, এর যোগ।
কত সালের মধ্যে হবে চেষ্টা তো করতে হচ্ছে না। না হচ্ছে না, একটু ডিস্টার্ব রয়ে গেছে বললাম তো, এটার জন্য একটু ডিস্টার্ব চলছে, বিবাহ ক্ষেত্রটা আটকা পড়ে যাচ্ছে। এবং এর কি করতে হবে? আপনি একটু সকাল 9টা থেকে 10টার মধ্যে আপনি ফোন করুন, আমি সকাল বলে 9টা দেবো। থেকে 10টার মধ্যে ফোন করুন। দেখুন টিভি স্ক্রিনে দুটি নাম্বার রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন তো, টিভিতে দেখুন 6296473065 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 8016626469। দেখুন এই দুটি নাম্বার এক্ষুনি আপনি লিখে রাখুন এবং সকাল 9টা থেকে 10টার মধ্যে ফোন করে বুকিং করে চলে আসুন। এছাড়া অনলাইনেও প্রেডিকশন তিনি করে দেন। আপনি এইগুলো নিয়ে সিরিয়াস হন, তার কারণ ছেলের এই সমস্যাগুলো সাংঘাতিক জায়গায় রয়েছে। বিবাহ এবং ক্যারিয়ার দুটোই কিন্তু ডিস্টারবেন্স জায়গা রয়েছে। এটাকে যতক্ষণ রেকটিফাই না করছেন ততক্ষণ কিন্তু ঠিক হবে না। দাদা কিন্তু বলে দিলেন, সেটা আগে থেকে অ্যালার্ট করে দিলেন। আপনি নাম্বারগুলো লিখে রাখুন এবং আপনি ফোন করে চলে আসুন, ঠিক আছে? ধন্যবাদ দিদিভাই, ধন্যবাদ। তার কারণ আপনারা বাবা মায়েরা সবাই চিন্তার ভাঁজ থাকে সন্তানকে নিয়ে, কিন্তু সেখানে যদি খুব সমস্যা তৈরি হয় সেখানে কিন্তু সন্তানের ক্যারিয়ার থেকে শুরু করে বৈবাহিক জীবন সব কিছুকে ছাড়খাড় করে দেয়। একেবারে কালবৈশাখী ঝড়ের মতন কিন্তু আমাদের জীবনটাকে ছাড়খাড় হয়ে যায়। দেখছেন তো একটার পর একটা ঘটনা ঘটছে। আগে থেকে কিন্তু একজন জ্যোতিষ, বিখ্যাত জ্যোতিষ, তিনিই কিন্তু বলে দিতে পারেন যে আপনার জীবনে এই ঘটনা ঘটতে চলেছে, সেটাকে কিভাবে আগে থেকে আপনি প্রিভেন্ট করবেন, সেটাকে কিভাবে আপনি রেকটিফাই করবেন। এই ব্যাপারগুলো ভীষণ কিন্তু ইম্পর্টেন্ট আমাদের জীবনে। সেটাকে আমরা গুরুত্ব দিই না বলে মনে হয় আমাদের জীবনে নানান দুর্ঘটনা ঘটে যায়। দাদা, আমরা যেই আলোচনায় ছিলাম, এই যে অনেক সময় শ্রাদ্ধ বাড়িতে আমরা যাই ঠিকই, প্রণাম জানাই, ফুল দিই, কিন্তু খাওয়ার ক্ষেত্রে তখন বলে না প্লিজ এই আসতে খাবো না, এখানে খাবো না। এই জায়গাটা অনেক সময় হয়ে থাকে, এটা আপনি কি বলবেন? এটা একটা বড় ভূমিকা পালন করে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে বলে থাকি শ্রাদ্ধ বাড়িতে খেলে, কিছু মানুষ, মানে সবার ক্ষেত্রে বলছি না, যে শ্রাদ্ধ বাড়িতে খেলে আমার পেট ভার হয়ে থাকে বা আমার হজম হয় না, আমার কিছু ক্ষতি হয়ে যায়। এগুলো একদম বাজে কথা, এগুলো বুজরুগি কথা। কারণ দেখুন, শ্রাদ্ধ বাড়িতে যদি কেউ খায় সেই মানুষটা কখনো তার ক্ষতি হতে পারে না। এইবার কিছু ক্ষেত্রে দেখা গেল সে নিয়ম মাফিক হয়তো রান্না কোনো ভারী খাবার বা রিচ খাবার হয়ে গেছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যদি কেউ শ্রাদ্ধ বাড়ি না খায়, আমার বাড়িতে কোনো শ্রাদ্ধ হয়েছে আপনি এসে খেলেন না, তাহলে আমি কেন আপনার বাড়িতে গিয়ে খাবো? এই করে করে আমাদের সনাতন ধর্মের মধ্যে প্রত্যেকটা মানুষের মধ্যে বিবাদ বিচ্ছেদ, এগুলো বিভেদ বিচ্ছেদ এসে আস্তে আস্তে দেখবেন কোনো অনুষ্ঠানে কোনো কেউ অ্যাটেন্ড করবে না। এইবার সে না করলে, এবার তার বাড়িতে একটা অ্যারেঞ্জমেন্ট করেছে, দেখা গেল যে 50 জনের খাওয়ার ব্যবস্থা করেছে, সে আপনি গেলেন না, হয়তো 10 জন গিয়ে উপস্থিত হয়েছে, তাহলে 40 জনের খাবার তো ফেলানো যাবে। আর যাদের পেটে ডিস্টার্ব হয়, যে খেলে আমার পেট ভার হয়ে থাকে, ভারী হয়, তারা দেখবেন কোনো গিফট নিয়ে যায় না সেই সব বাড়িতে, বা কোনো কিছু নিয়ে দান না করে সেখানে খায়। অতএব শ্রাদ্ধ বাড়িতে কখনো গেলে অবশ্যই বস্ত্র দান করে তারপরে খান, মিষ্টি নিয়ে নয়, মিষ্টি নিয়ে নয়, 5টা ফল নিয়ে নয়, অবশ্যই বস্ত্র দিন, সেখানে বস্ত্র দান করুন। যদি বস্ত্র আপনি সেইখানে দান করবেন, সবচেয়ে বড় দান হিসেবে গণ্য হবে শ্রাদ্ধ বাড়িতে যদি কাউকে বস্ত্র দান করা হয়। শ্রাদ্ধ বাড়িতে বস্ত্র দান করলে সেই বাড়ির যে আত্মা, যে মারা গেছে, সেই বাড়ির আত্মাটা উদ্ধার হবে এবং আপনারও পুণ্য হবে, আপনারও কিছু যশ বেড়ে যাবে। অনেক মানুষের কোনো কাজে সাকসেস হতে পারছেন না, অতএব আপনি চেষ্টা করুন সেই বাড়ি, যেই বাড়িতে মারা গেছে সেই বাড়িতে কিছু দান করা। যদি দান করে থাকবেন, অর্থপ্রাপ্তি যশ তার মধ্যে বেড়ে যাবে এবং খাওয়া দাওয়া করলে কোনো ডিস্টার্ব আসবে না। খুব সুন্দর। আমরা কিন্তু এগুলো ভীষণভাবে আমাদের একটু জানার যে একটা অভিপ্রায় থাকে, সেগুলো আমরা জানতে পারছি এই অনুষ্ঠানের মাধ্যমে। নমস্কার, কে আছেন সঙ্গে? আমি রাজলক্ষ্মী ঘোষ। রাজলক্ষ্মী ঘোষ, কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? নদিয়া কৃষ্ণনগরের ছেলে বিষয়ে। ছেলে বিষয়। ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলুন। ছেলের নাম ঋতু ঘোষ। 1996 24 মে। 1996 24 মে। টাইমিংটা বলুন। টাইম আছে দুপুর 1:25। দুপুর 1:25। 1996 হ্যাঁ, বললেন না? 96 24 মে না? মে। সময়টা 1:25, দুপুর 1:25, তাই তো? আচ্ছা, জন্মস্থানটা বলুন। জন্মস্থান নদিয়া নবদ্বীপ। আচ্ছা, কি জানবেন দিদি ভাই, কি বিষয় জানবেন? ছেলের বিয়ের ব্যাপারে জানবেন। বিয়ের ব্যাপারে। আচ্ছা, ভালো লাগছে অনুষ্ঠান, দেখা হয়? আচ্ছা, খুব ভালো লাগছে। নমস্কার দিদি। ভালো লাগারই কথা দাদা। নমস্কার। হ্যাঁ, নমস্কার। বলছি আপনার নবদ্বীপে বাড়ি? আপনার নবদ্বীপে বাড়ি? আমার কৃষ্ণনগরে বাড়ি। কৃষ্ণনগরে বাড়ি। নবদ্বীপ। আচ্ছা আচ্ছা। তো নবদ্বীপ থেকে আমাদের বাড়ি কাছে, যদিও একদম কাছে নবদ্বীপ থেকে। তো কথাটা হচ্ছে
যে আপনার ছেলে এ তো খুব ভালো দিক রয়েছে, খুবই ভালো দিক রয়েছে। বর্তমানে বিবাহ ক্ষেত্রটাই সবচেয়ে বড় ডিস্টার্ব হয়ে দাঁড়াচ্ছে, সবচেয়ে ডিস্টার্ব হয়ে দাঁড়াচ্ছে বিবাহ ক্ষেত্রটা। এর একটা লগ্নে এমন একটা গ্রহ বসে আছে, সেই গ্রহটা একে বিবাহ হতে দিচ্ছে না। এবার এই গ্রহটার প্রতিকার না করা পর্যন্ত কখনো এটা সাকসেস হবে না। এইবার এই গ্রহটা প্রতিকার করার জন্য আমার কাছেই যে আসতে হবে এমন কোনো কথা নেই। আপনার যাকে বিশ্বাস হবে, যেই জ্যোতিষী বা তন্ত্রক্রিয়া জানে, বা আপনার মনে হবে না এই লোকটার কাছে গেলে হয়তো আমি ভালো থাকবো, অবশ্যই তার কাছে যাবেন। কারণ এই গ্রহটা এমনভাবে বসে আছে তার লগ্নচকে, একে বিবাহ হতে দিচ্ছে না। অতএব হতে দিচ্ছে না বলে এর মাথার মধ্যে একটা জিনিস কাজ করছে যে ধুর, আমার হয়তো বিয়ে হবে না, আর আমার ভালো লাগছে না বাড়িতে থাকতে। একটা সবসময় একটা গন্ডগোল চিন্তাভাবনা, কর্মক্ষেত্রকে ডিস্টার্ব প্রবণতা আসতে পারে। অতএব এটার জন্য অবশ্যই প্রতিকার করুন দিদি, বা আপনি প্রতিকার না করলেও এর বিবাহটা হবে না তা নয়, কিন্তু সংসার জীবনে বিচ্ছেদের লক্ষণটাও দেখা যাচ্ছে। তো অতএব এটাকে প্রতিকার করিয়ে নিন, অতএব ভালো হবে। ছেলের কর্মজীবনও খুব ভালো আছে। ঠিক আছে, 30 বছর কিন্তু অলরেডি হয়ে গেছে ওর বয়স। আপনি ফোন নাম্বারটা এক্ষুনি লিখে রাখুন এবং বুকিং করে চলে আসুন। সকাল 9টা থেকে 10টার মধ্যে আপনি কথা বলুন দাদার সাথে, সরাসরি কথা বলুন এবং ফোন নাম্বারের মাধ্যমে আপনি চলে আসুন। আপনি তো কাছেই থাকেন, কৃষ্ণনগরে থাকেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ বলুন। আপনি একটু সকাল 9টা থেকে 10টার মধ্যে ফোন করুন, আমি বলে দেবো আপনাকে। আপনি ফোন করুন না সকাল 9টা থেকে 10টার মধ্যে। দেখুন দুটি নাম্বার রয়েছে, 6296473065 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 8016626469। আপনি এক্ষুনি ফোন নাম্বারটা লিখে রাখুন এবং বুকিং করুন এবং সকাল 9টা থেকে 10টার মধ্যে দাদা সব কিছু বলে দেবেন। হ্যাঁ, আপনি ফোন করুন আগামীকাল। হ্যাঁ, 9টা থেকে 10টার মধ্যে ফোন করবেন, ঠিক আছে? আর আপনি চলে আসুন। এখন ছেলের ব্যাপার দেখুন, বিবাহিত জীবন নিয়ে কিন্তু ছেলে খেলা ব্যাপার না। বিবাহিত জীবনটা আমাদের জীবনের আরেকটা অধ্যায়, সেটাকে কিন্তু কখনো আপনারা মানে হেলাফেলা করবেন না, সেটাকে ভীষণভাবে সিরিয়াসভাবে দেখুন। বিয়ে হওয়ার আগে যদি সেটাকে আপনি দেখে নিতে পারেন, বিয়ে হয়ে গেলে কিন্তু আর কিছু করা থাকবে না, আবার সেটা বিচ্ছেদের জায়গাও কিন্তু রয়েছে। এটা কিন্তু আপনারা ভীষণভাবে সিরিয়াস হন এবং 9টা থেকে 10টার মধ্যে ফোন করুন দাদাকে। ফোন নাম্বার রয়েছে টিভি স্ক্রিনে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার দিদি, আমার নাম সৌভিক সেনগুপ্ত। আচ্ছা, কার বিষয়ে জানবেন? নিজের বিষয়ে জানবেন। বলুন আপনার জন্ম তারিখ, সময়, জন্মস্থান। 21/10/1995। 21/10/95। টাইমিংটা বলুন। দুপুর 1:52 PM কলকাতা। দুপুর 1:52 কলকাতা। কি জানবেন, কি বিষয়ে? স্যার, আমার স্যারের কাছে দুটো প্রশ্ন। আমি সরকারি চাকরি পাবো কিনা, কত সালে, আর বিবাহ কত সালে, কিভাবে হবে? দুটোই খুব কঠিন, বিবাহ কেরিয়ার আর এদিকে বিবাহিত জীবন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার আগে আমি চাকরি পাবো কিনা, সরকারি চাকরি। আচ্ছা, আমি চেম্বারটা মাঝখানে একটু বলে দিচ্ছি দাদাকে। কোথায় কখন আপনারা পেয়ে যাচ্ছেন? জিরাটে পাচ্ছেন, খন্ডনে পাচ্ছেন, মালদহে পাচ্ছেন, দমদমে পাচ্ছেন, বনগাঁতে পাচ্ছেন, মেদিনীপুরে পাচ্ছেন, দক্ষিণেশ্বরে পেয়ে যাচ্ছেন দাদাকে। এছাড়া হাওড়ায় কিন্তু আপনারা রাধেশ্যাম জেমসেও কিন্তু তিনি বসছেন। আপনারা একটু টাইমিংগুলো একটু দেখে আপনারা জেনে নেবেন ফোনের মাধ্যমে। ফোন নাম্বার দেখুন টিভি স্ক্রিনে, দুটি নাম্বার রয়েছে, 6296473065 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 8016626469। সকাল 9টা থেকে 10টার মধ্যে আপনারা ফোন করুন, দাদার সাথে আরো ডিটেলস এই বিষয়ে কথা বলুন। হ্যাঁ হ্যালো। হ্যাঁ নমস্কার, বলছি আপনি হ্যাঁ নমস্কার দাদা, নমস্কার। আচ্ছা, লাইনটা আপনি শুনুন, লাইনটা কেটে দিন, দিয়ে বলছি আমি। আপনি টিভিতে শুনুন। নমস্কার, টিভিতে শুনুন। আপনার বলে দিচ্ছেন, আপনার সরকারি চাকরি যোগ থেকে আপনার ব্যবসার যোগটা খুব ভালো দেখতে পাচ্ছি আমি। আর আপনার কিন্তু কোনো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট হতে পারে আপনার এই বছরের মধ্যে, মানে 26 সালের লাস্টের মধ্যে কোনো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট জনিত সমস্যায় আপনি ভুগতে পারেন। এটা কিন্তু আপনার রয়েছে ছকে। অতএব কোনো প্রতিকার করান, কোনো তন্ত্রক্রিয়া দ্বারা এটাকে কাটিয়ে নিন। আর দ্বিতীয়ত হচ্ছে কর্মজীবন, বিবাহ ক্ষেত্রে যেটা আপনি বলছেন, বিবাহ ক্ষেত্রটাও একটু ডিস্টার্ব রয়েছে আপনার। আর আপনার অর্থপ্রাপ্তি, যশ, পিতামাতা বা আত্মীয় পরিস্বজনের কাছ থেকে আপনি প্রচুর সাহায্য বা হেল্প পাবেন, বা টাকা পয়সা, অর্থ পয়সা, এগুলো জায়গা সম্পত্তি আপনি পেতে পারেন। কি এখন এই মুহূর্তের জন্য আপনার সবচেয়ে বড় ডিস্টার্ব হচ্ছে আপনার সরকারি চাকরিটার যোগ কিন্তু নেই। যার নেই সেটা কিন্তু সামনাসামনি বলে দিতেই পারি, আর যার আছে তাকে তো বলা যেতেই পারে। অতএব আপনি কোনো ব্যবসার দিকে ঝোঁক নিন, আশা রাখা যায় আপনার ভালো হবে। নমস্কার।
একদম, তার জন্য কিন্তু অবশ্যই ফোন নাম্বার রয়েছে, আপনারা সকাল 9টা থেকে 10টার মধ্যে দাদার সাথে কথা বলুন, এই বিষয়ে আরো বিশ্লেষণ তিনি করবেন। আর আপনারা চেম্বারে আসুন, চেম্বারে এসে আরো ফেস টু ফেস এই বিষয়ে কথা বলুন। তাদের একদম আমরা শেষ 30 সেকেন্ড টাইম রয়েছে, আমরা একটু আরেকটা জিজ্ঞাসা রয়েছে। বাড়িতে অনেক সময় আমরা যখন বেড়াতে যাই বা কোথাও যাই, বিছানাপত্র গুছিয়ে গাছিয়ে যাই, একদম প্যাকিং করে টোরে, তারপর আমরা 7 দিন 1 মাস 2 মাসের জন্য আমরা বেড়াতে চলি, এটা কতটা তার এফেক্ট করতে পারে? সময় শেষ। আচ্ছা, তাহলে আচ্ছা, মানে এটা কখনো এইভাবে রেখে যাওয়া উচিত না, কারণ এর রেখে গেলে কোনো খারাপ প্রভাব, খারাপ হাওয়া বাতাস আপনার বাড়িতে এসে বিরাজ করতে পারে, অতএব এটা না করাই ভালো। আচ্ছা, নিশ্চয়ই আমরা পরবর্তী লাইভে কিন্তু আরো নতুন নতুন আলোচনা নিয়ে ফিরে আসবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দাদা অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার। নমস্কার। আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ চ্যানেল গ্লোব টিভি।